ফ্রান্সের রাজধানী তথা আলোর শহর বা ভালোবাসার শহর প্যারিস। সেন নদীর তীরে অবস্থিত এই শহর পর্যটকদের আকর্ষণের অন্যতম একটি জায়গা। আজকে এক্সপ্লোরিং দ্য ওয়ার্ল্ডে এই প্যারিসকে নিয়েই সাজিয়ে তুলব আজকের পর্বটি। নমস্কার, আমি প্রীতি। এক্সপ্লোরিং দ্য ওয়ার্ল্ডে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো একটি খুব সুন্দর শহর, অর্থাৎ প্যারিস। এটি ফ্রান্সের উত্তর ও মধ্য অংশে অবস্থিত। 2000 বছরেরও বেশি ঐতিহ্যের অধিকারী এই নগরীটি 1700 শতক থেকে অর্থসংস্থান, রাজনীতি, কূটনীতি, বাণিজ্য, সংস্কৃতি, শিক্ষা, বিনোদন, বিজ্ঞান ও শিল্পকলা সব দিক থেকেই বিশ্বে ব্যাপক গুরুত্ব ও প্রভাব বিস্তার করে চলেছে। এমনকি ফ্রান্সের যে বড় বড় কোম্পানিগুলো আছে তার অধিকাংশর সদর দপ্তরই এই প্যারিসে। কারণ আপনাদের শুরুতেই বললাম, প্যারিস ফ্রান্সেরই রাজধানী। প্যারিসের আবহাওয়া সাধারণত শীতল হয়ে থাকে। এখানে গরমকালে অর্থাৎ সামার এখানে টেম্পারেচার থাকে 15 ডিগ্রি থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। অর্থাৎ বুঝতেই পারছেন এখানে গরমকালেও কিন্তু তীব্র গরম একদমই থাকে না। গরমের আবহাওয়াটা এখানে যথেষ্টই মনোরম। এরপর বসন্ত এবং শরৎ, এই দুটো ঋতুতেই আবহাওয়ার ধরন কিছুটা একই রকম। এই সময় না থাকে খুব বেশি ঠান্ডা, না থাকে খুব বেশি গরম। প্রতি বছর একই রকম আবহাওয়া অবশ্য বসন্ত বা শরতে এখানে দেখা যায় না। কোনো বছর দেখা যায় এখানে শীতের প্রাধান্যটা বেশি থাকছে, কোনো বছর হয়তো গ্রীষ্মের প্রাধান্যটা বেশি থাকছে। এই বসন্ত এবং শরৎ এই সময়টাতে এখানে তাপমাত্রা থাকে 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এরপর শীতকালে এখানে তাপমাত্রা যথেষ্টই নিচে থাকে, মাঝে মাঝে তুষারপাতও দেখা যায়। এই সময় এখানকার অ্যাভারেজ টেম্পারেচার থাকে 3 ডিগ্রি সেলসিয়াসের মতো। আর বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ এই অঞ্চলে 600 মিলিমিটার পর্যন্ত। প্যারিসে মোট জনসংখ্যা 2.05 মিলিয়ন, যার মধ্যে 50% খ্রিস্টান পপুলেশন, 15 থেকে 20% পর্যন্ত মুসলিম পপুলেশন এবং 0.2% এখানে হিন্দু পপুলেশন। এবার আসি সেখানকার মানুষের কর্মক্ষেত্রের দিকে। এখানে যেসব মানুষ বসবাস করেন তার ধরুন 24-25% মানুষই বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন। ট্রান্সপোর্টেশনে প্রায় 16% মানুষ নিযুক্ত। এডুকেশনাল সেক্টরে প্যারিসের মোট জনসংখ্যার প্রায় 5% মতো মানুষ এই কাজের সঙ্গে নিযুক্ত। আর গভর্নমেন্ট সার্ভিস অর্থাৎ ফ্রান্সের যে গভর্নমেন্ট, তাদের যে নিজস্ব দপ্তর, সেই সরকারি দপ্তরে কর্মরত এমন মানুষের সংখ্যা 6% মতো। হেলথ কেয়ারের সঙ্গে নিযুক্ত আছেন ওখানকার জনসংখ্যার 4%। এছাড়া এগ্রিকালচার, কনস্ট্রাকশন এইসব কাজের সঙ্গে বহু মানুষই নিযুক্ত। এখানকার প্রধান যাতায়াত মাধ্যম হলো মেট্রো। এছাড়া সেই অঞ্চলে ট্রেন, বাস, ট্যাক্সি এগুলো তো আছেই। প্যারিসের কারেন্সি হলো ইউরো। 1 ইউরোর সমান 103.47 ভারতীয় টাকায়। এবার তাহলে চলুন জেনে নিই, প্যারিসে যদি আপনি বসবাস করেন তাহলে ফ্যামিলি পিছু একটি মাসে থাকতে প্যারিসে কত ব্যয় হতে পারে। প্রথমেই বলবো অ্যাকোমোডেশন বাবদ একটি মাসে একটি ফ্যামিলির ব্যয় হতে পারে 2500 ইউরো থেকে 3000 ইউরো পর্যন্ত। আর খাওয়া দাওয়া বাবদ ব্যয় হতে পারে 1000 থেকে 1500 ইউরো। প্রত্যেক ভিডিওতে যা বলে থাকি এই ভিডিওতে সে একই কথা বলবো। আপনি কোথায় থাকছেন, কি খাচ্ছেন তার উপর নির্ভর করে কিন্তু এই ব্যয়টা কখনো কম কখনো বেশি হয়। স্বাভাবিকভাবে প্রধান শহরগুলোতে যেরকম থাকার ব্যয়, সেখানকার খাবারের দাম, সেখানকার যাতায়াত মাধ্যমের যেই খরচ সেটা বেশি হয়ে থাকে, সেরকম কিন্তু একটু ইন্টেরিয়ারে, কোনো একটি দেশের ইন্টেরিয়ারে আপনি যখন থাকবেন সেখানে কিন্তু এই সব কিছুর ব্যয় অনেকটা কমে যাবে। তবে প্যারিস কিন্তু ফ্রান্সের রাজধানী, ফলে এটি কিন্তু অন্যতম একটি শহর। এখানে থাকা কিন্তু গোটা ফ্রান্সের তুলনায় বা ফ্রান্সের যে গ্রামীণ জায়গাগুলো রয়েছে তার তুলনায় কিন্তু এখানে থাকার ব্যয় কিছুটা হলেও বেশি। চলুন এবার জেনে নিই সেখানকার ইউটিলিটি কস্ট কত হতে পারে। 200 থেকে 270 ইউরো পর্যন্ত ব্যয় হতে পারে। আর ট্রান্সপোর্টেশন বাবদ এখানে ব্যয় হতে পারে একটি মাসে একটি ফ্যামিলিতে 160 থেকে 230 ইউরো পর্যন্ত। তাহলে সবটা নিয়ে টোটাল করলে যেটা দাঁড়ায়, একটি ফ্যামিলি প্যারিসে থাকতে গেলে একটি মাসে তাদের ব্যয় হতে পারে 4000 ইউরো থেকে 6000 ইউরো পর্যন্ত। ভারতীয় টাকায় যার মূল্য দাঁড়ায় 4 লাখ টাকা থেকে 5.5 লাখ টাকা পর্যন্ত। এই প্যারিসে যেসব দর্শনীয় স্থানগুলি রয়েছে তার মধ্যে অন্যতম আইফেল টাওয়ার। সেটা নতুন করে আপনাদের বলার অপেক্ষা রাখে না। এই আইফেল টাওয়ারটি তৈরি হয়েছিল 1889 সালে।
এই আইফেল টাওয়ার ছাড়াও এই অঞ্চলে বেশ কিছু মিউজিয়াম, ক্যাথিড্রাল এছাড়া বিভিন্ন স্থাপত্য সেগুলো কিন্তু রয়েছে টুরিস্ট স্পট হিসেবে। সবশেষে বলবো, প্যারিসে যাবেন কিভাবে? আমি ভারতের নাগরিক, তাই আমার কাছে প্রাধান্য পাবে ভারতীয় নাগরিকরা কিভাবে ভারত থেকে প্যারিসে যেতে পারে সেই সম্বন্ধে সবার প্রথমে তথ্য দেওয়া। ভারত থেকে আপনি যদি প্যারিসে যেতে চান, অবশ্যই আপনাকে আকাশপথেই যেতে হবে। ইন্ডিয়া থেকে আপনি ডিরেক্ট ফ্লাইট বা কানেক্টিং ফ্লাইট দুরকমই পেতে পারেন। ভারতের দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোর এসব জায়গা থেকে কিন্তু এই ধরনের ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলোতে আপনি যাত্রা করতে পারেন, এবং এই যাওয়া আসার ক্ষেত্রে সময় নেয় প্রায় 11 ঘন্টা 20 মিনিটের কম বেশি। নির্ভর করছে আপনি কোন রুট দিয়ে যাচ্ছেন বা আপনি ব্রেক জার্নি করছেন কিনা তার উপরে। সেটার ভিত্তিতে এই সময় কিছুটা কমে বা বাড়ে। আপনি যদি ওয়ান ওয়ে টিকিট কাটেন, তাহলে ভারত থেকে আপনার ফ্রান্সে যেতে ব্যয় হতে পারে 20,000 থেকে 45,000 পর্যন্ত। আর যদি রাউন্ড ট্রিপ কাটেন, তাহলে আপনার ব্যয় হতে পারে 45,000 থেকে 90,000 পর্যন্ত। অনেকের মনে হতে পারে ওয়ান ওয়ে টিকিট, রাউন্ড টিকিট এগুলো কি জিনিস? আসলে ওয়ান ওয়ে টিকিট সেগুলোকে বলা হচ্ছে যখন ধরুন আপনি শুধুমাত্র ফ্রান্সে যাওয়ার জন্য টিকিট কাটছেন, ব্যাক করার টিকিটটা কাটছেন না। আর রাউন্ড টিকিটটা ঠিক তার উল্টোটা। মানে ধরুন আপনি যখন ট্রেনে রিজার্ভেশন করেন, শুধু আপনি যাওয়ার রিজার্ভেশন করলে সেটার কস্ট যা হবে, আপনি যদি যাওয়া এবং আসা দুটো একসঙ্গে করেন এই রাউন্ড ট্রিপে, তাহলে আপনার ব্যয় কিছুটা কম হতে পারে। ট্রেনের ক্ষেত্রে এটা প্রযোজ্য কিনা আমি জানি না। ইন্টারন্যাশনাল ফ্লাইটের ক্ষেত্রে এই টিকিট প্রাইসটা কিন্তু কিছুটা কম বেশি হয়েই থাকে। এই ছিল আজকের প্যারিস নিয়ে সংক্ষিপ্ত বিবরণ। যতটুকু সম্ভব তুলে ধরলাম আপনাদের সামনে। কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর যারা এখনো এক্সপ্লোরিং দ্য ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা কোনো পর্ব নিয়ে।